segment. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিয়ার সেগমেন্ট। ফিয়ার সেগমেন্টের সম্পূর্ণ নতুন একটি পর্বে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম আছি তোমাদের সাথে। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। তো গাইজ, সব দিকেই শীত মোটামুটি পড়া শুরু করছে, আর শীতের সময় ভৌতিক ঘটনা শোনার মজাই আলাদা। তো তোমরা কে কোথা থেকে ঘটনাটা শুনতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর গাইজ, আজকে তোমাদের জন্য জমজমাট দুটি ভৌতিক ঘটনা আছে। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনাতে চলে যাব। তার আগে বলতে চাই, তোমরা যদি তোমাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও, আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও, আমাদের ফেসবুক পেজে ইনবক্সে অথবা মেইলে লিখে পাঠিয়ে দিতে পারো। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই তোমরা চেক আউট করবে। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি প্রথম ঘটনাতে চলে যাচ্ছি। এই দুনিয়াতে যে অশরীরী, ভূত, পিশাচ বা যাই বলি না কেন, এরা যে আছে, এদের অস্তিত্বতে আমরা বিশ্বাস করি কিংবা না করি, এদের নিয়ে কখনো মজা করা উচিত না। আজকের ঘটনাটা শুনলে আপনারা তাই বুঝতে পারবেন যে কেন। আমার নাম সজল, গাজীপুরের নয়াবাড়ি এলাকায় থাকি। এই ঘটনাটা 2019 সালে আমার সাথে ঘটা। তখন আমি ক্লাস 9-এর একজন স্টুডেন্ট ছিলাম। নয়াবাড়ির যেই জায়গাটার কথা বলতেছি, সেই জায়গাটায় তখনকার সময় অনেক বেশি চুরি, ছিনতাই, এমনকি খুনও হতো। কোনো এক কারণবশত সেই জায়গায় লোকজন যেত না। এই কারণেই আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, আমরা সেই জায়গায় বসেই প্রায় আড্ডা দিতাম। একদিন বিকেলবেলা এরকমভাবেই আমরা 5-6 জন সেখানে বসে আছি, মানে সন্ধ্যা হয়ে যাবে এমন একটা সময়। আমাদের আড্ডার টপিকটা ছিল ভূত। যেহেতু সায়েন্সে ছিলাম এবং আমাদের সায়েন্সের টিচাররা বলছিল সবসময় যে ভূত বলতে কিছু নেই, সব কিছু এনার্জি। তো এই কারণে আমার মধ্যেও সেই জিনিসটা ঢুকে গেছিল। তো আড্ডার কোনো এক পর্যায়ে একটা ভৌতিক কাহিনী শেষ হলো। তারপরে আমি হুট করে বলে উঠলাম, এই ভূত বলতে কিছু নাই, থাকলে আমার সামনে আসুক তো একটু দেখি। এই কথাটা বলার সাথে সাথে আমি অনুভব করলাম যে সেখানকার বাতাস অনেক বেশি গরম হয়ে গেছে। সময়টা ছিল একদম শীতের শুরুর দিন। এত গরম বাতাস এখানে আসার তো কোনো কথাই না। তার কারণ হলো আশেপাশে কোনো বাড়িঘর, কলকারখানা কিছুই নেই, এমনকি রাস্তাঘাটও নেই যে কোনো যানবাহন যাবে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো সেই যে গরম বাতাসটা শুধু আমি না, আমার ওখানে যেই কজন বন্ধুবান্ধব ছিল আমরা সবাই ফিল করতে পারলাম। অস্বস্তিটা সবার মধ্যেই সমানভাবে কাজ করতে লাগলো। তো আমার এক বন্ধু বলল যে আচ্ছা চল, চলে যাই বাসায়। সবাই সম্মতি জানালো, কারণ তখন সবার মনের মধ্যেই একটা অদ্ভুত অনুভূতি কাজ করতেছিল। তো সেখান থেকে সরাসরি বাসায় এসে পড়লাম। সেই ঘটনার কথা এক প্রকার ভুলে গিয়েছিলাম। স্বাভাবিকভাবেই বাসায় এসে পড়তে বসলাম। তখন রাত 8টা কি 8:30 বাজে। হঠাৎ করে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল, সজল, তার ঠিক 1 মিনিট পরে আবার কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। এই সজল। এই কণ্ঠটা আমার খুব ভালোভাবে চিনা, আমার বন্ধু সরুজে। তো আমি বাসা থেকে বের হয়ে দেখলাম সে আমার উঠানের একদম শেষ মাথায় দাঁড়িয়ে আছে এবং আমাকে ডাকতেছে। সরুজ আমার খুব কাছের বন্ধু, তাই কোনো কিছু চিন্তা না করেই আমি তার সাথে হাঁটা শুরু করলাম। তার সাথে আমি স্বাভাবিকভাবেই কথা বলতেছিলাম। সে আমার সামনে ছিল। আমি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতেছিলাম, বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছিলাম, কিন্তু সে আমার কোনো কথার উত্তর দিতেছিল না। তার আর আমার দূরত্ব 10 থেকে 12 হাত ছিল। আমি বেশ কয়েকবার তাড়াতাড়ি হেঁটে তাকে ধরার চেষ্টা করতেছিলাম, বাট আমার বারবার মনে হচ্ছিল আমি যতই তাকে ধরার চেষ্টা করতেছি সে ততই দূরে চলে যাচ্ছে। এরকম করে কতক্ষণ যে হাঁটলাম আমার খেয়াল নেই, বা আমার হুঁশই নেই বলতে গেলে। যখন আমার হুঁশ আসলো তখন আমি দেখলাম সেই আমি যেখানে বসে আড্ডা দিচ্ছিলাম বিকালবেলা, ঠিক সেই জায়গায় আমি এসে পড়ছি। সেই জায়গাটার একটা অংশে এসে আমার বন্ধু সরুজ হুট করে দাঁড়িয়ে গেল। আমি এক পা দুপা করে তার দিকে এগিয়ে যেতে লাগলাম, কারণ এখন আমার মনের ভিতরে একটা ভয় কাজ করা শুরু হয়েছে। সরুজ হঠাৎ করে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো এবং তার মাথা পিছনের দিকে ঘুরালো। ঘুরানোর পরে আমি দেখলাম সেটা তো আমার বন্ধু না। সেটা বন্ধু কি, সেটা কোনো মানুষই না। এরকম বিভৎস চেহারা আমি কখনো দেখিনি। সেই জিনিসটা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, খুব সাহস না তোর, কোনো ভয় নেই তোর মনে না? আজকে দেখি তোর কে বাঁচাবে।
দেখার সাথে সাথে আমার শরীরের সমস্ত পশম একদম দাঁড়িয়ে গেল। সেখান থেকে যে আমি নড়বো বা সেখানে জোরে চিৎকার করব, আমি সেই শক্তিটাও পাচ্ছিলাম না। আমি এদিক ওদিক দেখতে লাগলাম, খুঁজতে লাগলাম কোনো একটা দ্বারা যদি নিজেকে আমি বাঁচাইতে পারি। কিছু দূরে দেখলাম একটা লোক বসে আছে। সেখান থেকে আমি এক দৌড় লাগালাম, দৌড়ে সেই লোকের কাছে গেলাম। যাওয়ার পরে সেই লোকটাকে বললাম, ভাই ভাই আমাকে বাঁচান ভাই, ভাই ওই দেখেন এটাকে, আমাকে বাঁচান ভাই। সেই লোকটা আমার দিকে তাকালো। তার দুইটা চোখ তার চোখের কোটর থেকে, সেই লোকের চেহারা আগের দেখা সেই অশরীরী থেকেও আরও বেশি ভয়ঙ্কর। তার দুইটা চোখ তার চক্ষু কোটর থেকে বের হয়ে আসে এবং তার গালের উপরে ঝুলতেছে। তার চেহারা একদম ঝলসানো। সে আমাকে বলতেছে, তোকে কে বাঁচাবে? তোর না অনেক সাহস, দেখি আজকে তোকে কে বাঁচাবে। এইটা দেখে আমি ভয়ে একদম সেখানে বসে পড়লাম। সেখান থেকে বাঁচার কোনো উপায় খুঁজতে লাগলাম। কীভাবে নিজেকে বাঁচাবো তা ভাবতে লাগলাম। আমার হাত পা সমানে কাঁপতেছে। সেই শীতের মধ্যেও আমার সারা শরীর তরতর করে ঘামাচ্ছে। কিছুটা দূরে দেখলাম আরও একজন লোক দাঁড়ায় আছে। আমি দৌড়ে সেই লোকটার কাছে গিয়ে বললাম, ভাই আমাকে বাঁচান ভাই, ভাই আমাকে বাঁচান। সেই লোকটা আমার দিয়ে ঘোরার পরে আমাকে বলল, তোকে কে বাঁচাবে? কে তোকে বাঁচাবে? তোর না অনেক সাহস। সেই লোকটার চেহারাও আগের দুজনের মতো বিভৎস আর বিকৃত। আমি প্রায় 2 ঘন্টার মতো এদিক থেকে ওদিক ছোটাছুটি করতে লাগলাম। আমার বাসার রাস্তা আমি খুব ভালো মতো চিনি, কিন্তু আমি আমার বাসার রাস্তা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। এই 2 ঘন্টার মধ্যে আরও বেশ কয়েকজন লোকের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু সবার চেহারায় এরকম বিকৃত আর বিভৎস। শেষ পর্যন্ত নিজের বাসার রাস্তা মনে করতে পেরে সেদিকে দৌড় দিলাম। দৌড় দেওয়ার সাথে সাথে দেখলাম সেখান দিয়ে আমাদের পাশের বাসার এক দাদাভাই লাঠি ভার দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। যাওয়ার পরে তার সামনে গিয়ে একদম পড়ে গেলাম। দাদাভাইকে বললাম, দাদাভাই আমাকে বাঁচান, দাদাভাই আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবো ওরা। আমার কথা শুনে দাদাভাই বলল, কি হয়েছে তোমার? তুমি এই জায়গায় এত রাতে কি করতেছো? তখন আমি সমস্ত ঘটনা খুলে বললাম। ঘটনাটা শুনে সেই দাদাভাই আমাকে একটা ধমক দিয়ে বলল যে, সাহস বেশি হয়েছে তোমার না? বিশ্বাস করো না কিনা সেটা তোমার নিজস্ব ব্যাপার, কিন্তু এগুলো নিয়ে কখনো মজা করতে নাই। চলো আমার সাথে, তোমাকে আমি বাসার মধ্যে দিয়ে আসতেছি। আমি সেই দাদাভাইয়ের সাথে সাথে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি যখন দূর থেকে আমার বাসাটা দেখতে পেলাম, আমি সেই দাদাভাইকে সেখানে রেখে এক দৌড়ে আমি আমার বাসায় চলে গেলাম। আমি দৌড়ে বাসার উঠানে গেলাম। উঠানে যাওয়ার পরে দেখি আশেপাশের অনেক মানুষ আমাদের বাসায় ভিড় করে দাঁড়িয়ে আছে। চারপাশে আমাকে খোঁজা হচ্ছে। আমি মানুষের ভিড় ঠেলে বাসার ভিতরে গেলাম, কিন্তু ভিতরে যাওয়ার পরে আমার জন্য যে একটা ভয়ানক জিনিস অপেক্ষা করতেছে তা আমি মোটেও জানতাম না। আমি ভিতরে যাওয়ার পরে দেখি সেই যে দাদাভাই যে আমাকে সেখান থেকে আমার বাসা পর্যন্ত নিয়ে আসলো, তিনি আমার বাসার ভিতরে একটা চেয়ারে বসে আছে। দেখে আমি সাথে সাথে সেখানে মূর্ছা গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার আব্বু আম্মু আমাকে জিজ্ঞেস করতেছে, তুই এত রাত্রেবেলা কোথায় গেছিলি? আমি তো একদম অবাক। এত রাত্রে মানে? আমি তো রাত 8:30 বাজে বাসা থেকে বের হয়েছিলাম। কিন্তু যেটা শুনলাম সেটা শুনে আমি আরও বেশি আঁতকে উঠলাম। আমি শুনলাম রাত 1টা বেজে গেছিল, কিন্তু পুরা ঘরে এবং আশেপাশে কোনো জায়গায় আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনা ঘটার পরে আমার বেশ জ্বর আসলো। 2 দিন পরে আমার যখন জ্বর কাটলো তখন আমি আমার সেই দাদাভাইয়ের বাসায় গেলাম। দাদাভাইয়ের বাসায় গিয়ে সেদিন রাত্রে আমার যে তার সাথে দেখা হয়েছে সেটার কথা জানতে চাইলাম। তিনি যেটা বলল সেটা শুনে আমি আরও অবাক। তিনি বলল যে, আমার শরীর তো 2 দিন ধরে খারাপ, আমি তো ঘর থেকে এক পাও বাইর হইনি, তো সেদিন রাত্রে তোমার সাথে দেখা হবে কই থেকে? শোনার সাথে সাথে আমি আমার বন্ধু সরোজকে ফোন করলাম। সরোজকে ফোন করে আমি যা জানতে পারলাম তা ছিল আরও বেশি ভয়ঙ্কর। সরোজ আমাকে বলল সে তো সেদিন বিকালবেলায় তার এক দাদাভাইয়ের বাড়ি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছে। তখন আমার মনে পড়ল যেদিন এই ঘটনাটা ঘটছে সেদিন সন্ধ্যাবেলা সরোজ আমাকে ফোন দিছিল। ফোন দেওয়ার পরে আমাকে বলছিল যে ওর নানা ভাইয়ের বাসায় যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা কেন আমার তখন মনে পড়ল না। মনে পড়লে হয়তোবা এত ভয়ানক জিনিস আমার সাথে কখনোই ঘটত না। ও মাই গড, মানে এই ঘটনাটা বাস্তব জীবনে যদি কারোর সাথে ঘটে এটা যে কতটুকু ভয়ঙ্কর হবে তোমরা একটু চিন্তা করে দেখো। তুমি যার কাছে সাহায্য চেতে যাচ্ছ সেই ভূত বা সেই অশরীরী, জিনিসটা কতটুকু ভয়ঙ্কর হবে।
তোমরা একবার চিন্তা করে দেখো। আশা করি আজকের ঘটনাগুলো তোমাদের ভালো লাগতেছে, আর সামনের ঘটনাটাও তোমাদের ভালো লাগবে। আমি আবার মনে করিয়ে দিতে চাই আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা fearsegment@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সে তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমি আর কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটা 2010 সালের পয়লা বৈশাখের কিছুদিন আগে আমার সাথে ঘটা। সেইবার পয়লা বৈশাখ পালন করতে আমরা নানি বাড়ি গিয়েছিলাম, আমি, আমার আম্মু এবং আমার বোন। সাধারণত আমি যখন নানি বাড়ি যাই, যখন বের হই বাসা থেকে, বিশেষ করে সন্ধ্যার পরে, তখন আমার সাথে আশেপাশের কেউ না কেউ সবসময় থাকে, যাতে আমি পুরো গ্রামটা সুন্দর করে ঘুরতে পারি, বাসায় আসতে পারি, কোনো জায়গায় হারিয়ে না যাই। তো যেইবারের ঘটনা, সেইবার পয়লা বৈশাখকে কেন্দ্র করে সেই গ্রামে মেলার আয়োজন করা হয়েছিল। এখন গ্রামের মেলা যেহেতু, গ্রামের লোকজনই সেখানে স্টল দিবে, তো এই জন্য গ্রামের অধিকাংশ লোকই সেই কাজে ব্যস্ত। তো এই জন্য আমি সন্ধ্যার পরে যে কাউকে নিয়ে বের হব তার কোনো উপায় ছিল না। তো আমি এমনি নর্মালি বিকালবেলা বাসা থেকে বের হলাম। বাজারে এক মামার দোকান ছিল। নানু বাসায় গেলে অধিকাংশ সময় সেই মামার দোকানে আমি বসে আড্ডা দিতাম। তো সেখানে বসে আড্ডা দিতে দিতে রাত কখন প্রায় 12টা বেজে গেছে তা আমি টেরই পাইনি। রাস্তার বিবরণটা আমি একটু দেই। আমার নানির বাড়ি যাওয়ার রাস্তাটার বিবরণ আমি একটু দেই। বাজার থেকে উঠেই মেন রোড থেকে হাতের বাম পাশে নেমে গেছে একটা ইটের কাঁচা রাস্তা। রাস্তার দুই পাশে বাগান এবং কিছু দূরে দূরে ছোট ছোট বাড়িঘর। সেই বাড়িঘর দিয়ে একটু সামনে গেলেই একটা 3 রাস্তার মোড়, তার সাথে পরে একটা কালভার্টটা পার হয়ে সামনে গেলেই হাতের ডান পাশে পড়ে আমাদের পারিবারিক কবরস্থান, হাতের বাম পাশে পড়ে একটা ব্রিটিশ আমলের পুকুর, যে পুকুরটা আমাদেরই। আর ঠিক তার অপোজিটে পড়ে একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের ওই জায়গায় মানুষজন রাত্রেবেলা এমনি যেতেই ভয় পায়। সেই বাঁশঝাড়ের ভিতর দিয়ে একটা ছোট সাঁকো গেছে, সেই সাঁকোটা পার হয়ে আমাদের নানু বাড়িতে যেতে হয়। তো যাই হোক, আমি বাজারের দোকান থেকে উঠে মেন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তার মাথায় দেখি একটা লোক চানাচুর বিক্রি করতেছে। তখন আমাদের গ্রামে 2 টাকা করে চানাচুর পাওয়া যেত। তো আমি 4 টাকার চানাচুর নিয়ে খেতে খেতে সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। সেই রাস্তা নিয়ে আরেকটা ঘটনা প্রচলিত আছে, সেটা হলো যে সেই রাস্তায় প্রায় একজোড়া সাপকে রাত্রেবেলা দেখতে পাওয়া যায়। সেই ঘটনাটা আমার মাথায় ছিল, কিন্তু আমার মনে খুব একটা ভয় ছিল না। সেই রাস্তা ধরে আমি হাঁটতেছি, 3-4 মিনিট হবে। হঠাৎ করে আমার পিছন থেকে একটা ডাক আসলো, কিরে কই যাস? আমি তখন ছিলাম খুলনার বাগেরহাট জেলায়। কিন্তু আমাকে যে ডাকটা দিল, সেই ডাকটা সেখানকার কোনো মানুষের বলে মনে হচ্ছে না। কারণ হলো এইটা তাদের বলার ভাষা না। এই কণ্ঠটা ছিল আমার অনেক পরিচিত, কারণ এই কণ্ঠটা ছিল আমার পাশের বাসার কাজল মামার। আমি সেখানে দাঁড়িয়ে ডাক দিলাম, কে? কাজল মামা নাকি? কোনো উত্তর নেই। আমি ভাবলাম হয়তো ভুল শুনছি। আমি আবার হাঁটা শুরু করলাম। আমি যেই সেই 3 রাস্তার মোড় এবং কালভার্টের সামনে আসলাম, আবার আমি একটা ডাক শুনতে পেলাম, কিরে কই যাস তুই? এবার আমি সাথে সাথে পিছনে ঘুরলাম। ঘোরার পরে দেখলাম সেখানে কেউ নেই। আমার মনের ভিতরে একটা ভয় বাসা বাঁধল। ভূতের ভয় বলবো না, আমার মামারা আসলে সেই গ্রামে রাজনীতি করত। তো এই কারণে তাদের অনেক দুশ্মন ছিল। এই জন্য হয়তো বা কেউ আমার পিছু নিয়েছে, আমার কোনো ক্ষতি করবে। আমি তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি সেই বাঁশঝাড়ের কাছে এসে পড়লাম। এখন বাঁশঝাড়ের মাঝখান দিয়ে যে সাঁকোটা গেছে, সেই সাঁকোটা পার হয়ে আমাদের ওই বাড়ির ওখানে যেতে হবে। আমি বাঁশঝাড়ের মাঝখানে সেই সাঁকোতে উঠলাম। সেই সাঁকোটার আমি ঠিক মাঝ বরাবর আছি। তখন আমার কানে ভেসে আসলো, এই তুই কই যাস? তোকে জিজ্ঞেস করতেছি না আমি? কথাটা মনে হলো কি আমার মাথার উপর থেকে আসলো। আমি যখন আমার মাথার উপরে তাকালাম, আমি যা দেখলাম তা আমি কখনো স্বপ্নেও চিন্তা করিনি। আমি দেখলাম আমার মাথার উপরে যে বাঁশঝাড় আছে, সেই বাঁশঝাড়ের একটা ডালে একটা মানুষ আকৃতির অবয়ব তার হাঁটু ধরে বসে আছে। তার চেহারাটা একদম সমান, তার চেহারায় কোনো নাক নেই, মুখ নেই, কিন্তু তার চোখের জায়গাটা একদম রক্তবর্ণ এবং মুখ থেকে 1 হাত জিহ্বা বের হয়ে আছে।
এইটা দেখে আমি জানি না আমার ভিতরে কই থেকে এত সাহস আসলো। আমি ওই জিনিসটাকে বললাম, তুই থাক, আমি যাই বলে প্রচণ্ড জোরে সেখান থেকে এক দৌড় দিলাম। আমার নানুর বাসার সামনে এসেই আমাদের বাড়ির কেয়ারটেকারকে দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে গেলাম। আমার জ্ঞানটা ফিরল ঠিক তার পরের দিন জ্ঞান ফেরার পরে আমি আমার বাসার সবাইকে সমস্ত ঘটনা খুলে বললাম। তারা বলল যে সে বার্সারে এরকমই কোনো একটা কিছু অনেক আগে ছিল, তারপরে মাঝখানে বেশ কয়েক বছর সেই জিনিসটার কোনো দেখা কেউ পায়নি, কিন্তু রিসেন্টলি অনেক মানুষ সেই জিনিসটাকে দেখছে। সেই জিনিসটা যে আসলে কি সেটা সেই গ্রামের কেউ জানে না। আপনাদের শুনে মনে হচ্ছে ঘটনাটা এখানে শেষ, তাই না? কিন্তু এরপরেও যে একটা ভয়ানক ঘটনা আছে সেটা যদি আমি তখন জানতাম, আমি আগে থেকে নিজের মনকে শক্ত করতাম। এই ঘটনাটা ঘটার 2-3 দিন পরে আমি আমার নানুর বাসার একটা রুমের জানালার কাছে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম। শুনতে শুনতে কোনো এক সময় আমি কেন জানি কানের হেডফোনটা খুলে রাখার পরে আমার চোখটা জানালার বাইরের দিকে গেল। এমন একটা কিছু আমার সাথে ঘটলো যেটা আমি কখনো চিন্তাও করিনি। আমি দেখলাম আমি আমার আশেপাশে সব কিছু গ্রে কালার দেখতেছি। আমাদের বাসার সামনে ছিল উঠান থেকে সামনেই একটা রাস্তা যেটা চলে গেছে সেই বার্সারের দিকে। আমি দেখলাম সেই সামনের রাস্তাটা দিয়ে একটা বয়স্ক মহিলা হেঁটে সেই বার্সারের দিকে চলে যাচ্ছে। দেখার সাথে সাথে আমি প্রচণ্ড ভয়ে ঘরের জানালাটা লাগাই দিলাম। আপনারা ভাবতেই পারেন যে একটা মানুষ রাস্তা দিয়ে যেতেই পারে, এ দেখে এত ভয়ের কি আছে। যেই মানুষটা সেখান দিয়ে যাচ্ছিল সেই মানুষটা আমার খুবই পরিচিত। সে আমার ঢাকায় যে বাসাটা আছে সেখানে পাশের বাসার এক দাদি। কিন্তু ভয়ঙ্কর বিষয়টা হলো সেই দাদি আজ থেকে 3 বছর আগে মারা গেছে। তো এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনার 2টা পার্ট আছে, বাট প্রথম পার্টের সাথে সেকেন্ড পার্টটা কীভাবে লিঙ্কড সেটা আমি বুঝতে পারতেছি না। সবসময় এমন না যে ভৌতিক ঘটনাগুলোর পিছনে কোনো কানেকশন থাকবে। একটা মানুষের সাথে একাধিক ভৌতিক ঘটনা ঘটতেই পারে। ভৌতিক ঘটনাগুলো আসলে এমন যে যার সাথে ঘটে সে বুঝতে পারে, কিন্তু যাদেরকে সেই ঘটনাটা শোনানো হয় তারা সেটার গভীরতাটা খুব একটা বুঝতে পারে না, যদি না তারা অনেক বেশি মনোযোগ দিয়ে দেখে আর তাদের মনে এটার একটা বিশ্বাস থাকে যে দুনিয়াতে ভৌতিক জিনিস আসলে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই গাইস। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর তোমাদের খুব সুন্দর একটা সময় আমি উপহার দিতে পারছি। আমি অনেক বেশি থ্যাঙ্কফুল তোমাদের কাছে যে যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনছো। আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজে ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো অথবা আমাদের মেলে লিখে পাঠিয়ে দিতে পারো। তো গাইস ভালো থাকবে সবাই, নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে। আর বিলিভ ইট অর নট।